হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল টিউশন। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা প্ল্যানিং। দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে যে WBCHSE ক্লাস 11 ফিজিক্স স্টাডি প্ল্যান। কেন এটা নিয়ে এলাম, এটার ব্যাপারে একটু আমারও মনে হলো যে না, তোমাদেরকে একটু ব্যাপারটা জানাই যে প্ল্যানিংটা কেন নিয়ে আসা হয়েছে। তোমরা যে এবছর তো মাধ্যমিক দিয়েইছো, মাধ্যমিক কমপ্লিট হয়ে প্রায় 1 মাস হতে চললো। তো যারা সায়েন্স নেবে বলে ঠিক করে রেখেছো ক্লাস 11-এ, তার জন্য নিশ্চয়ই পড়াশোনাও একটা প্ল্যানিং চলছে। তো অনেকে পড়াশোনা স্টার্ট করেও দিয়েছে। তারা সবাই একটা চিন্তাতে আছে যে এবছর সিলেবাস কী হবে, বই কী কিনবো কী কিনবো না, পুরনো বই পড়ে কি কোনো লাভ আছে কি নেই, এরকম অনেক চিন্তাধারার মধ্যে চলছে। অনেকে তো পড়া শুরুই করেনি, তারা এখনও সেই আশাতে আছে যে আগে সিলেবাস বেরোক, নতুন বই আসবে, কিনবে, তারপর সে পড়তে বসবে। তো এত কনফিউশন হওয়ার দরকার নেই। আজকে আমি তোমাকে প্ল্যানিংয়ের ব্যাপারে বলবো, তুমি ভালো করে লক্ষ্য করবে যে এটা 10টা যে আমি লিখেছি পরপর, একটা তোমাদের ক্লাস 11-এর সিলেবাসে 10টা ইউনিট আমি লিখেছি। এই 10টা ইউনিটকে যখন আমি এক্সপ্যান্ড করব, তখন তুমি বুঝে যাবে যে তোমাকে কি আর কিছু ওয়েট করা উচিত, টাইম ওয়েস্ট করা কি উচিত নয়। সিলেবাসের পেছনে নতুন বছরের যে নতুন বই, তার পেছনে দৌড়ে তুমি তোমার সময়কে একদম ওয়েস্ট করবে না। আগে দেখা যাক এগুলোর ব্যাপারটা কি। যেমন ধরো, আমাদের ফিজিক্সের ফার্স্ট ইউনিট যেটা, সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, ভৌত বিশ্ব এবং পরিমাপ। তো এবছর যেটা আর কি অলরেডি পুরনো সিলেবাস ছিল, সেই অনুযায়ী এটাতে নাম্বার ছিল 2 মার্ক। ঠিক আছে, তারপর দেখো নেক্সট আমাদের পার্ট, সেটা হচ্ছে কাইনামেটিক্স, স্মৃতিবিজ্ঞান। এটাতে ছিল 10 মার্ক। এই যে কাইনামেটিক্স, এটা অ্যাকচুয়ালি তোমার দুটো চ্যাপ্টার নিয়ে গঠিত। একটা হচ্ছে একমাত্রিক গতি, আর এটা হচ্ছে ভেক্টর। তাহলে যদি তুমি সাইডে লিখি, এটা 1 ডাইমেনশনাল মোশন, একমাত্রিক গতি, আরেকটা হচ্ছে ভেক্টর। তাহলে তোমাদের সিলেবাস চেঞ্জ হোক বা না হোক, সিলেবাসের পরিবর্তন কি খুব হয়ে যাবে? আমি যদি বলি যে হবে কি হবে না, আমি বলছি না, বেশি সিলেবাসে তোমাদের পরিবর্তন হবে না। এই দুটো বাদ দেওয়াই যাবে না। কেন? কারণ একটু ভেবে দেখো, WBCHSE বোর্ডের যে তোমাদের সিলেবাস, এই সিলেবাসটা তো আমাদের CBSE বোর্ডের সাথে সামঞ্জস্য রাখার জন্যই সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে এবছর। সবাই জানো আশা করছি, সেমিস্টার নিয়েও কথা বলবো। তো আমরা যদি নিট আর JEEর সিলেবাস দেখি, তাহলে নিট আর JEE সিলেবাসেও কিন্তু সেই একই ইউনিট আছে। এখান থেকে কি একটাও ইউনিট বাদ দেওয়া যেতে পারে? যদি ইনকেস আমি বাদ দিয়ে দিই, তাহলে নিট আর JEE সে দেবে কী করে? যে ক্লাস 11 থেকে তার মূল ভিত্তিটা শক্ত করবে এই টপিকগুলোর উপর, সে যদি একটা ইউনিট বাদ দিয়ে দেয়, তাহলে তার তো আর নিট আর জয়েন্ট দেওয়া হলো না। সে তো আর ডাক্তার বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোনো রকম প্রস্তুতি নিতে পারবে না, বা তখন গিয়ে একটা অসুবিধায় পড়ে যাবে। তাহলে কি করব? তাহলে আমাদেরকে ধরে রেখেই চলতে হবে যে এই ইউনিটগুলো থাকবেই, সিলেবাস যাই চেঞ্জ হোক না কেন, এই ইউনিটগুলো থাকবেই। যদি কিছু এক্সট্রা আসতে চায়, হয়তো সেটা এক্সট্রা অ্যাড হতে পারে, নতুন কিছু টপিক, অথবা এখানে একটা ইউনিট আছে, এই যে অনেক বড় ইউনিট, প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার, এখান থেকে হয়তো একটা দুটো চ্যাপ্টার তোমার বাদ দেওয়া যেতে পারে। নইলে আমি এখন থেকে ধরে রাখবো যে সবই থাকবে। চলো একটু দেখা যাক যে এই পরপর যে আমি এগুলো বলছি ইউনিটগুলো, থার্ড ইউনিটে কী আছে? লস অফ মোশন। এটা একটা খুব বড় ইউনিট, এটাতেও এবছর 10 মার্ক ছিল। তাহলে লস অফ মোশনে দেখবে, তোমাদের কাছে যদি পুরনো বই থাকে, এতে দেখবে 3টে চ্যাপ্টার আছে। কি কি আছে? নিউটনস লস অফ মোশন, নেক্সট নিউটনস লস অফ মোশন, ফ্রিকশন, যেটা তোমরা ঘর্ষণ বলো, আর নেক্সট হচ্ছে রোটেশনাল মোশন, বৃত্তীয় গতি।
খুবই বড় ইউনিট। এই ইউনিটগুলো শেষ করতে তোমাদের খুবই টাইম কনজিউম করবে। যদি তোমরা এখন থেকে প্ল্যানিং না করো, এই ইউনিটগুলো শেষ করা খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। তারপর ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, এটা নিজেই একটা চ্যাপ্টার, খুবই বড় চ্যাপ্টার, 5 মার্ক একাই ও ক্যারি করছিল। তারপর মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডিজ, এই যে ইউনিটটা, এই ইউনিটটা তো তোমার দুটো পার্ট আছে। দুটো পার্ট কী কী? একটা হচ্ছে তোমার স্থিতিবিজ্ঞান, স্ট্যাটিক্স, আর কি রোটেশন অফ রিজিড বডিজ, দৃঢ় বস্তুর ঘূর্ণন। ঠিক আছে। তারপরে দেখো গ্র্যাভিটেশন, মহাকর্ষ, আমাদের বইয়ের বলতেই পারো ওয়ান অফ দ্য বেস্ট বা একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে গ্র্যাভিটেশন। একটাই চ্যাপ্টার যেটাতে মার্ক ক্যারি করছিল 7 মার্ক। কথা শুনেই বুঝতে পারছো যে এইগুলো তো বাদ দেওয়ার যোগ্যই নয়, এগুলো কোনো মতেই তোমার বাদ দেওয়া যেতে পারে না। এগুলো যদি বাদ পড়ে যাবে তাহলে আর সিলেবাসে থাকলোই বাকি, তার থেকে না পড়াই ভালো, পড়ার থেকে না পড়াই ভালো। নেক্সট, প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার। এই যে তুমি ইউনিটটা দেখতে পাচ্ছ, এখানে মোট 8টা চ্যাপ্টার ছিল আমাদের এবছর। 8টা চ্যাপ্টার কী কী এখানে আমি লিখছি না, বলে দিচ্ছি। একটা ছিল স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। নেক্সট ছিল উদস্থিতিবিদ্যা মানে হাইড্রোস্ট্যাটিক্স। থার্ড ছিল সান্দ্রতা ও পৃষ্ঠটান মানে ভিসকোসিটি অ্যান্ড সারফেস টেনশন। তারপরে ছিল থার্মোমিতি। তারপরে ছিল কঠিন ও তরল পদার্থের প্রসারণ। তারপরে ছিল গ্যাসের প্রসারণ। তারপরে ছিল ক্যালোরিমিতি এবং লাস্ট অবস্থার পরিবর্তন। তাহলে এতগুলো চ্যাপ্টার নিয়ে এই 7 নম্বর চ্যাপ্টারটা তৈরি হতো, আর এটা খুবই বড় চ্যাপ্টার। এটা শেষ করতেই মনে হয় কয়েক মাস লেগে যেত, খুব জোর হতো 2 থেকে 3 মাস লেগে যেত। তো আমার যতদূর সম্ভাবনা, আমার যতদূর চিন্তাধারা, যে এইটা থেকে হয়তো তোমাদের কিছুটা পার্ট কম হতে পারে। কোনো গ্যারেন্টি নেই যে কি হবে না হবে। পর্ষদ তো অলরেডি জানিয়ে দিয়েছে সেমিস্টার পদ্ধতিতে তোমাদের পরীক্ষা হবে, নোটিশ দিয়েও দিয়েছে, চাইলে তোমরা দেখতে পারো। কিন্তু সিলেবাস সম্বন্ধে ওরা কিছুদিনের মধ্যে জানাবে। প্রবলেমটা কোথায়? পর্ষদ এখন সিলেবাস সম্বন্ধে যেটা তোমাকে জানাবে, সিলেবাস দিল, চেঞ্জ কোথায় হবে? চেঞ্জ হবে এই নাম্বারগুলোতে। দেখতে পাচ্ছ 2 মার্ক, 10 মার্ক, 10 মার্ক, 5 মার্ক, তাহলে নাম্বার ব্রেকআপটা তোমার চেঞ্জ হবে। প্রথম যে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে, তার জন্য যে ফার্স্ট সেমিস্টার, সেটা তোমাদের নভেম্বরে হবে, ধরে রাখো নভেম্বরেই হবে। আর নেক্সট পরীক্ষাটা ফাইনাল যেটা হবে, সেকেন্ড সেমিস্টার যেটা বলছো, সেটা হবে তোমাদের মার্চ মাসে। তাহলে নভেম্বর মাসে যদি তোমার সেমিস্টার পরীক্ষা হয়, একটু চিন্তা করে দেখো তো, তোমার হাতে ক মাস আছে? এখন তো মার্চ চলছে, প্রায় হয়েই গেল। চলো মাসটাকে ধরেই নিই। তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 8 মাস পাশে লিখছি। যে তোমার প্ল্যানিং যে চলছে, তোমার হাতে 8 মান্থ আছে। তাহলে 8 মান্থ কি তোমার জন্য সাফিসিয়েন্ট এই পুরো টপিকটা বা এই টপিকটার কমসে কম 80% কমপ্লিট করার? একটু রাফ আইডিয়া দেখা যাক। কি রাফ আইডিয়া? দেখো, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, এটা যেটা দেখতে পাচ্ছ, এটা তোমার 2টো ক্লাসেই বা 3টে ক্লাসে এটা কমপ্লিট হয়ে যাবে। কাইনেমেটিক্স, এখানে দেখো 1 ডাইমেনশনাল মোশন আর ভেক্টর আছে। 3 নম্বর লজ অফ মোশন, এখানে 3টে চ্যাপ্টার আছে। আর 4 নম্বর ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, এটা একটা নিজেই চ্যাপ্টার। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, আমি যদি বলি যে স্টার দেবো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো, সেটা হচ্ছে এই যে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তারপর 6 নম্বর মানে গ্র্যাভিটেশন। 8 নম্বর ইউনিটে দেখো থার্মোডাইনামিক্স আছে আর হিট ট্রান্সফার আছে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট। তারপর লাস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে অসিলেশন অ্যান্ড ওয়েভ। দেখো এটা আমি 2 স্টার দিয়েছি। কিসের পরিপ্রেক্ষিতে এইগুলো স্টার দেওয়া? এইগুলো হচ্ছে তোমার কনসেপ্ট বিল্ড আপের জন্য, পরীক্ষাতে তোমার ভালো মার্কস তোলার জন্য, অ্যান্ড ওভারঅল তোমার যেটা টার্গেট থাকবে ডাক্তার বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, যে এন্ট্রান্স এক্সাম, নিট আর জয়েন্টের জন্য।
তাহলে কি হলো ব্যাপারটা? যদি আমি বলি যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার স্টার্টিংয়ের কোনগুলো, তাহলে তো দেখা যাচ্ছে 2, 3 আর 4, কাইনেমেটিক্স, স্মৃতিবিজ্ঞান, লজ অফ মোশন, ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, কার্য, শক্তি, ক্ষমতা। এই 3টে চ্যাপ্টার তোমাদের পড়তে 9 আকারে হলেও 4 মাস টাইম লাগবে। একেবারে কমের উপর বললাম, বিলিভ করতে পারবে না। এই 3টে চ্যাপ্টার যদি তুমি ভালো করে পুরো প্রপার কনসেপ্ট দিয়ে কমপ্লিট তুমি যদি পড়ো নিউমেরিক্যাল নিয়ে, দেখবে তোমার 4 মাসের মতো সময় লাগবে। এই 3টে চ্যাপ্টার হচ্ছে তোমার বেসিক, এগুলো মুছছি আমি। এই 3টে চ্যাপ্টার যদি তোমার স্ট্রং না থাকে, তুমি এই দিকে লাস্টের দিকে যে চ্যাপ্টারগুলো আছে বা এর পর থেকে যে চ্যাপ্টারগুলো আছে, ওখানে তুমি অসুবিধার সম্মুখীন হবে, একেবারে ধরাবাঁধা। তাহলে এই চ্যাপ্টারগুলোকে যদি তুমি এখন থেকেই ঢিলে দিয়ে দাও, তাহলে পরের দিকে তো আর অসুবিধা। এই বেসিক চ্যাপ্টারগুলোকে তুমি যদি শেষ করতে চাও, চলো আমি পাশে লিখে রাখছি যে 4 মান্থ লাগবে, 4 মান্থ। ঠিক আছে, 4 মান্থ লাগলো। তারপর আমি দেখতে পাচ্ছি এখানে একটা ইউনিট আছে, মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রিজিড বডি। এই ইউনিটটা তোমার বেশি টাইম লাগে না, এটাকে যদি ঠিকঠাক করে পড়ো মোটামুটি হাফ মাসের মধ্যেই শেষ হয়ে যাওয়া উচিত। তারপরে দেখো একটা গ্র্যাভিটেশন বলে চ্যাপ্টার আছে, এটা আর কিছু সময় লাগুক না লাগুক, এটা তো 1 মাস লাগবেই, 1 মাস লাগবেই এই চ্যাপ্টারটা তোমাকে পড়তে হলে। আচ্ছা, তুমি 1 মাস মানে এবার তুমি যেভাবে কোচিং সেন্টারে যাচ্ছ বা টিউশনে যাচ্ছ সেই অনুযায়ী বলছি। সপ্তাহে ধরো তুমি 2 দিন ফিজিক্স পড়তে যাও, তাহলে মাসে কদিন হবে? 8 দিন। তাহলে 8টা টিউশনের যে তোমার পড়তে যাচ্ছ সেই অনুযায়ী আমি বলছি। পুরো 1 মাস মানে পুরো 30 দিন ধরে ফিজিক্স নয়, একটু বোঝার চেষ্টা করবে এটা। নেক্সট, প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার, থার্মোডাইনামিক্স, এই চ্যাপ্টারগুলো, এই ইউনিটটাকে যদি ধরি, তোমাকে দেখুনই বললাম যে প্রায় 3 মাসের মতো সময় লাগবে। তাহলে 3 মাস একে 4 মাস, এখানে হাফ, 4.5 মাস। ভালো করে দেখো তো, 8.5 মাস হয়ে গেল না মোট? তাও এগুলো তো বাকি রয়ে গেল। চলো আমি ধরেই নিলাম তুমি এত দূর পর্যন্ত শেষ করে দিয়েছো 8 মাসে। তাহলে 8 মাসে যদি অত দূর শেষ করি, তাহলে বাকি এইগুলো কি হবে? এবার 20 নম্বর তো তোমার বাকি রয়ে গেল, এটা কবে শেষ করবে? আর সেমিস্টার এক্সাম হয়ে যাওয়ার পর তুমি যখন এইগুলো স্টার্ট করবে, তখন তোমাকে নতুন করে কনসেপ্ট গেইন করতে হবে, নতুন করে প্রপার নলেজ তোমাকে ইউজ করতে হবে। এই পুরো যা পড়েছিলে এতদিন ধরে সব কটাকে এখানে ইউজ করতে হবে। হ্যাঁ, অবশ্যই সেমিস্টার এক্সামের পর তোমাদের টাইম থাকবে হাতে, সেই টাইমটাতে এগুলোকে কমপ্লিট করার চেষ্টা করা যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এগুলো তখনই সম্ভব যদি তুমি অলরেডি মার্চ মাস মানে এই মাসের প্রথম থেকেই স্টার্ট করে দিয়ে থাকো। প্ল্যানিং খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। যদি প্ল্যানিং না করেছো, তাহলে তোমার কোনো মতেই এই সিলেবাস কমপ্লিট করা সম্ভব হবে না, সে নতুন বলি আর পুরনোই বলি। প্রপার প্ল্যানিং করে তুমি যদি সিলেবাসকে টার্গেট করো, আর যদি জীবনে একটা তোমার লক্ষ্য রাখো, তাহলে দেখবে ফিজিক্স পড়তে খুব ইজি লাগবে এবং ধীরে ধীরে তোমার প্রত্যেকটা টপিক বুঝে তুমি কমপ্লিট করতে পারবে। আশা করছি বুঝতে পারছো প্রত্যেকটা কথা আমার। তাহলে বেশি একদম দেরি করবে না, এতদিন যা করেছো, পুরনো বই জোগাড় করো, পড়া শুরু করে দাও। অ্যাটলিস্ট তুমি যাই পড়বে সেটা ওয়েস্ট হবে না। এই পড়াগুলো তুমি যতই পড়তে থাকবে, এগুলো তো টাইম লাগছেই। এখন পর্ষদ তোমাকে সমস্ত সিলেবাস রেডি করে নতুন বইয়ের জন্য যখন বিভিন্ন প্রকাশনীরা বই পাবলিশ করবে, সেটা করতে করতে তো আরও 2 মাস লেগে যাবে। তাহলে এই 2 মাস কি তুমি চুপ করে বসে থাকবে? একদম না। তুমি এই 2 মাস কী করবে? তুমি তোমার পড়া পড়তে থাকো। এগুলো তো খুবই বড় চ্যাপ্টার, বুঝতেই পারছো। এগুলো শেষ করতে করতে তোমার অলরেডি নতুন বই চলে আসবে, তখন তুমি কিনে নেবে। এতদিন তো টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। দেখো, একটা টাইম ছিল যখন আমরা 9, 10, 5, 6 থেকে পড়তাম, তখন আমরা কী করতাম? ক্লাস ফাইনাল পরীক্ষা হয়ে গেল, তারপর 1 মাস 2 মাস ছুটি রইল, ছুটির পর স্কুল যাব, স্কুল থেকে বুক লিস্ট দেবে, তারপর সেই বুক লিস্ট দিয়ে বই কিনে নিয়ে এসে মোলার দিয়ে পড়তে বসবো। কিন্তু এখন আর এসব নয়। তুমি ক্লাস 10 পাস করে গেছো মানেই তোমাকে এবার কুইক ডিসিশন নিতে হবে।
পাস বলাও ভুল। তুমি ক্লাস 10-এর এক্সাম দিয়ে দিচ্ছ ফাইনাল, তার মানে তারপরের কিছুদিনের মধ্যে থেকে তোমাকে প্ল্যানিং করতে হবে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে যারা ক্লাস 10-এর ফাইনাল পরীক্ষা যেদিন শেষ হয়েছে তার 1-2 দিন পরেই তার পড়া শুরু করে দিয়েছে। তো তারা তো অ্যাডভান্টেজে থাকবেই, আর কিছু হোক না হোক তারা টপিকগুলো তো কমপ্লিট করে যাচ্ছে, টপিকের উপর প্র্যাকটিস করছে। সে কখন সিলেবাস চেঞ্জ হবে, কখন কি নতুন বই আসবে তার জন্য তারা ওয়েট করছে না। কারণ কি, তারা একটা নিশ্চয়ই টার্গেট করে নিয়েছে। যাদের টার্গেট ফিক্স তারা এইসব সিলেবাস চেঞ্জ এইসব নিয়ে কিছু কথাই ভাববে না, তারা তাড়াতাড়ি নিজের কাজ করতে থাকবে। তা তোমাদের কাছে আমার এটাই অনুরোধ যে একদম বেশি দেরি করবে না, যত তাড়াতাড়ি সম্ভব পুরনো বই জোগাড় করো। পুরনো বই জোগাড় করে পারলে জেরক্স করে নাও কোনো দাদা দিদিদের কাছ থেকে, এবং সেখান থেকে তুমি পড়া শুরু করে দাও। যত কোশ্চেন আছে, এমসিকিউ আছে, সব প্র্যাকটিস করতে থাকো। তোমাদের জন্য তো একটা অ্যাডভান্টেজ হয়ে গেল। তুমি এমসিকিউ যত প্র্যাকটিস করবে, তোমার এই নেট আর জয়েন্টে তো তোমার খুবই কাজে দেবে। এটা দেবে কি দেবে না? ফার্স্ট সেমিস্টার তো এমসিকিউ ভিত্তিক, আর সেকেন্ড সেমিস্টারটা তোমার শর্ট অ্যান্সার টাইপ আর লং অ্যান্সার টাইপ, অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ তোমাকে লিখে করতে হবে। ফার্স্ট সেমিস্টারে তোমার ওএমআর বেস থাকবে কোশ্চেন পেপার, ABCDর মধ্যে যেটা সঠিক সেটাকে গোল করতে হবে, পেন দিয়ে হোক বা পেন্সিল দিয়ে হোক। তো এই জন্যই বলা, যেখানে তোমার মনে হচ্ছে যে এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট নয়, সেখানেই তুমি সবচেয়ে বড় ভুল করবে। এই সব কটা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, সব কটা ইউনিটই ইম্পর্টেন্ট। সিলেবাস চেঞ্জ হলে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে নাম্বারের ব্রেকআপ, যে কতটা নাম্বার ফার্স্ট সেমিস্টারে থাকবে, কোন চ্যাপ্টার থেকে কত থাকবে, সব তোমাকে ব্রেকআপগুলো দেওয়া হবে। কিন্তু আলটিমেট দেখবে সব চ্যাপ্টার সেমই রইল। ঠিক আছে, তাহলে আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছো। একদম উঠে পড়ে লেগে যাও, ভালো করে প্রত্যেকটা টপিককে বুঝে পড়তে থাকো, আর এখন থেকে ডিসিশন নিতে শেখো। তোমরা বড় হয়েছো, সব কিছু স্কুল টিচার বা আমাদের কোচিং বা যেখানে তুমি পড়তে যাও সেই টিচারের উপর ছেড়ে দিও না, নিজে থেকেও প্ল্যানিং করো। কোনো ভরসা নেই, কোনো গ্যারেন্টি নেই যে সবসময়ই তোমার এই টপিকগুলো একদম টাইমে তোমার কাছে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, হয়তো কমপ্লিট হলো, সাপোজ মনে করো কমপ্লিট হলো, দেখা যাবে লাস্টের দিকের টপিকগুলো যা হোক করে কমপ্লিট হলো, যেমন তেমন করে হলো। তাহলে এই যেমন তেমন করে যদি এগুলো কমপ্লিট হয়, তাহলে এইগুলো তুমি আর কবে রিকভার করবে? 11 তো যা হোক করে তুমি পাস করে গেলে, সাপোজ মনে করো ক্লাস 12-এ উঠে কি তোমার মনে হয় যে তুমি 11-এর টপিকগুলো আবার পড়বে? কেউ পড়বে না, তারা 12 নিয়ে ব্যস্ত হয়ে যাবে। 12-এ তার কাছে একটা বড় পাহাড়ের সিলেবাস পড়ে থাকবে, তখন তাকে 12টাও ভালো করে পড়তে হবে সেই মুহূর্তে। তো কোনো জায়গায় খুঁত রাখবে না। ফিজিক্স এমন একটা টপিক তোমাকে বারবার চ্যালেঞ্জ করবে। তোমার যখনই মনে হবে যে আমি ফিজিক্স ভালো করে পড়তে বসবো, তখনই তুমি দেখবে ফিজিক্সে তোমার কোথাও না কোথাও একটু অসুবিধা হচ্ছে। তাই এখন থেকেই ফিজিক্সের উপর প্রপার ধ্যান দাও, ধ্যান দিয়ে ওটাকে এগিয়ে নিয়ে যাও। দেখবে তোমার যত পরীক্ষা আছে, বোর্ডের হোক, নিট হোক, জয়েন্ট হোক, বিএসসি নার্সিং হোক, সব জায়গাতে তুমি দেখবে অ্যাডভান্টেজ পাবে। তাহলে আজকে এতটাই থাকলো। তোমাদের কারো কিছু যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করবে। ওকে, থ্যাংক ইউ।